নমস্কার প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে মনোজ দাস শুরু করছি এখনকার প্রতিবেদন। বিষয় আজকের শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে কিছু অজানা তথ্য যা ইতিপূর্বে কেউ বলেনি। বিষয়টি যেহেতু খুবই জটিল, সুতরাং প্রতিবেদনটি একটু বড় হতেই পারে, তাই অনুরোধ মাঝপথে ছেড়ে যাবেন না, শেষ পর্যন্ত থাকবেন। শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন 5ই আগস্ট। কিভাবে দেশ ছেড়ে ভারতে এসেছেন, তার সেই আসার পথ কতটা বিপজ্জনক ছিল, তাকে বহনকারী বিমানের পাইলট কর্মচারীরা কিরকম ঝুঁকি নিয়ে তাকে ভারতে পৌঁছে দিয়েছেন, সে বিষয়ে আমি আগে একটি প্রতিবেদন করেছি এখানে এই চ্যানেলে, এবং খুব আনন্দের সঙ্গেই বলতে হয় আমার সেই প্রতিবেদন আপনাদের যথেষ্ট ভালো লেগেছে, তার ভিউয়ার সংখ্যা দেখলেই বোঝা যায়। তো যাই হোক, কিন্তু তখনও কিছু প্রশ্ন ছিল আমার কাছে অজানা, এবং সেই বিষয়গুলো নিয়ে আমি খবরাখবর নিতে শুরু করি পরদিন থেকে। যেহেতু বিষয়টি অত্যন্ত গোপনীয়, তাই খবর পেতে বেশ কিছুদিন সময় লেগেছে। এই বিষয়ে আমি এর আগের প্রতিবেদনটি পেশ করেছিলাম 14ই আগস্ট। সোশ্যাল মিডিয়াতে সেটাই ছিল প্রথম প্রতিবেদন এই বিষয়ে। এ বিষয়ে আমার ক্যালকাটা ডায়ালগসের আগে আর কেউ কোনো প্রতিবেদন রাখতে পারেননি। আমার ভিডিওটি ইউটিউবে প্রকাশ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ঢাকা থেকে একটি অতি বিখ্যাত ও পূর্ণ চ্যানেল এই সম্পর্কে একটি ভিডিও প্রকাশ করে, এবং সেখানে আমার পেশ করা তথ্যের বাইরে নতুন কোনো তথ্য কেউ দিতে পারেননি। তারপর থেকে আরও বেশ কিছু চ্যানেল, এবং তাদের বেশিরভাগই হচ্ছে ঢাকার বাংলাদেশের চ্যানেল, তারা এই বিষয়ে ভিডিও ছেড়েছেন বটে, কিন্তু নতুন তথ্য কিছু নেই, শুধু একটু নতুন বোতলে পুরনো মদ দেওয়ার মতো করে তারা বিষয়গুলিকে রেখেছেন। আমি কিছু তথ্য দিয়েছি বটে সেদিন, এর আগের দিন, কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর সেদিন আমার অজানা ছিল। সেই প্রশ্নগুলো নিয়ে আমি আমার মতো করে উত্তর খুঁজতে শুরু করি, বিভিন্ন সোর্সে খবর পাওয়ার চেষ্টা করি। কিছু উত্তর পেয়েছি, কিছু পাইনি। আজ আমার প্রতিবেদন এই নতুন পাওয়া উত্তরগুলি নিয়ে। যে প্রশ্ন বা প্রসঙ্গগুলি মনে ছিল সেগুলো নিয়ে আমি এক এক করে আলোচনায় যাব। প্রসঙ্গ 1, 5ই আগস্ট বিকেল 4টে সেনাপ্রধান তার সাংবাদিক সম্মেলন চলাকালীন শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রথম পেয়েছেন, এমন কথা সেদিন বলেন। অর্থাৎ তার এই বক্তব্যটা এমনই ছিল যেন এই বিষয়ে তিনি আগে কিছু জানতেন না। এটা কি সত্যি দাবি ছিল তার? দাবি মিথ্যা হলে কেন তিনি এমন দাবি করেন? এই প্রসঙ্গে আমার কথা হচ্ছে, এটি একেবারেই সত্য দাবি নয়। সত্যি হলে সেনাপ্রধান হিসেবে তার অথরিটি বা কর্তৃত্বের ওপর স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্ন উঠবে। ছোটখাটো প্রশ্নচিহ্ন নয়, বেশ বড়সড় প্রশ্নচিহ্ন। বাহিনীর হেলিকপ্টার, বাহিনীর বিমান চলে গেল দেশ, মানে পদত্যাগ যদিও তিনি করেননি, যাই হোক, সেই প্রধানমন্ত্রীকে নিয়ে অন্য দেশে পৌঁছে দিতে চলে গেল, আর সেনাপ্রধান কিছু জানলেন না। এটা অসম্ভব বললেও কম বলা হবে। প্রসঙ্গ 2, সব জেনেও তাহলে মিথ্যে বললেন কেন সেনাপ্রধান? বললেন কারণ তিনি দুটো কুলই রাখতে চেয়েছেন।
হাসিনার প্রতি নরম ব্যবহার করেছেন, এই বার্তা লোকের কাছে যাক, এটা তিনি যেমন চাননি, আবার নিজের উচ্চাকাঙ্ক্ষায় কোনো ব্যাঘাত হোক এটাও চাননি। এই জন্যেই তিনি সেদিন সত্যি কথাটা বলেননি। প্রসঙ্গ 3, শেখ হাসিনার গদিচ্যুত হওয়ার এই কুনাট্য রঙ্গে সেনাপ্রধানের ভূমিকা কতটা? এর উত্তর যত দিন যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে যে পুরো ভূমিকাই সেনাপ্রধানের। হাসিনা হটানোর চিত্রনাট্য যে তাঁরই লেখা, তিনি যে শুধু আন্দোলন দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ অগ্রাহ্য করে সেনাকে ব্যারাকে রেখে দিয়েছিলেন তাই শুধু নয়, আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা অর্থাৎ ঢাকা অভিযান যেটা 6 তারিখে হওয়ার কথা ছিল, সেটা একদিন এগিয়ে 5 তারিখে নিয়ে আসার পেছনেও ছিল তারই পরিকল্পনা। আর এটা হয়েছিল তারই নির্দেশে। কেন সেই নির্দেশ? কারণ যবনিকা পাতে নাটক শেষ হতে দেরি হলে অন্য সমস্যা, বিশেষত ভারতের দিক থেকে কোনো সমস্যা তৈরি হওয়ার ভয় পেয়েছিলেন তিনি। প্রসঙ্গ 4, ভারতের দিক থেকে ভয়ের এই সম্ভাবনা যেটার কথা এক্ষুনি বললাম, সেটা কি সত্যি ছিল? নিশ্চিত নই। তবে ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে মনে হতেই পারে এবং খুব দৃঢ়ভাবে এই বিশ্বাস হতে পারে যে সেই ঘটনা, সেই সম্ভাবনা অর্থাৎ ভারতের দিক থেকে ভয়ের সম্ভাবনা সত্যি হলেও হতে পারে। হাসিনাকে হটাবার পরিকল্পনায় প্রথমে ছিল বঙ্গবন্ধুর পরিবারকে পুরো নিশ্চিহ্ন করে দেয়া। তার সুযোগও ছিল। শেখ হাসিনার সঙ্গে বোন রেহানাও ছিলেন। এবার এই দুজনকে মেরে ফেললে মুক্তিযুদ্ধের নায়কের প্রত্যক্ষ স্মৃতিকে ধ্বংস করে পুরো পাকিস্তানি জমানায়, সেই পূর্ব পাকিস্তানের জমানায় ফিরে যাওয়াটা সম্ভব হতো এবং খুব সহজ হতো। এত তাড়াতাড়ি পরিস্থিতি যে এভাবে বিগড়ে যাবে ভারতে কিন্তু বুঝতে পারেনি। তার 1 দিন 2 দিন আগেও বুঝতে পারেনি। আমরা ভারতে বসেও বুঝতে পারিনি যে 5 তারিখ দুপুরের মধ্যেই শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে এইভাবে। ভারতও বুঝতে পারেনি। ভারতের সরকার বোঝার সঙ্গে সঙ্গে যখনই বুঝতে পারলো, ওই 5 তারিখে সেদিনই সেনাপ্রধানকে ফোন করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে, শেখ হাসিনার গায়ে হাত দিলে ভারত চুপ করে বসে থাকবে না। রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনকেও ভারত সরকার থেকে ফোন করা হয়নি, কেননা ভারত জানতো আন্দোলনের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস হলেন সেনাপ্রধান। এই জন্য যে কথা বলার সরাসরি ভারত থেকে বলা হয়েছে সেনাপ্রধানকে, ওয়াকারুজ্জামান সাহেবকে। এজন্যই একেবারে শেষ মুহূর্তে 5 তারিখেই সেনা হেলিকপ্টার নিয়ে আসা হয় বঙ্গভবনে। সেদিনই জনতা ততক্ষণে গণভবনের গেটে এসে পৌঁছেছে। যখন তিনি হেলিকপ্টারে উঠেছেন তখন গেট ভাঙা চলছে। বেলা 2:30টার সময় উড়েছে শেখ হাসিনার হেলিকপ্টার বঙ্গভবন থেকে, আর গেট ভেঙে জনতা ভেতরে ঢুকেছে তার কয়েক মিনিট পরে, 3টে বাজার একটু আগে। বুঝলেন অবস্থা? সময়ের আর একটু হেরফের হলে 2 বনি বাঁচতেন না সেদিন। 45 মিনিটের মধ্যে বেরিয়ে পড়ার যে ডেডলাইন সেনাপ্রধান দিয়েছিলেন শেখ হাসিনাকে, সেটা এই জন্যেই। প্রশ্ন 5, সেনাপ্রধানের জ্ঞাতসারে যদি শেখ হাসিনা দেশত্যাগ করে থাকেন, তাহলে এত নিশ্ছিদ্র গোপনতায় বিমানকে যেতে হয়েছিল কেন? এর একটাই উত্তর আগে দিয়েছি,
যারা এখনো জানতে চান দয়া করে 14ই সেপ্টেম্বর এই বিষয়ে আমার দেয়া যে ভিডিও সেটি আরেকবার দেখুন। এর সেই উত্তরটা একটু আগে দিয়েছি আমরা, এই যে কেন এত গোপনতায় যেতে হলো, যে ভারতের ভূমিকা, তিনি যে সব জানেন এটা আবার গোপন রাখতে চেয়েছিলেন তখন। আর একটা কারণ হলো বাংলাদেশ আর্মিতে যে একাধিক ফ্যাকশন বা গোষ্ঠী আছে, এটা নতুন কথা নয় আর খুব একটা গোপন কথাও নয়। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় 2008 সালে হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে লিখেছিলেন বাংলাদেশ সেনার অনেকটা হাঁড়ির খবর। বাংলাদেশ সেনার শতকরা 5 ভাগের বেশি সেনা নিয়োগ করা হয় ইসলামী মৌলবাদী সংগঠন সমূহের সক্রিয় কর্মীদের মধ্য থেকে। এর মধ্যে সেনা অফিসার রিক্রুটমেন্টও আছে আলাদাভাবে। হাসিনা পুত্র জয় এই লেখা যখন লিখেছিলেন তখন তার মা ক্ষমতায় ছিলেন না। শেখ হাসিনা ক্ষমতায় আসেন 2009 সালে। তারপর 2011 সালে সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়। সে চেষ্টা সফল হয়নি বটে, কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে ইসলামী মৌলবাদী শক্তির প্রভাব এবং ক্ষমতা সেদিন বোঝা গিয়েছিল। সেই শক্তি ক্রমশ আরো প্রবল হয়েছে পরবর্তীকালে। সেনার বড় একটা অংশ চলে গেছে এই মৌলবাদী শক্তির দখলে। যদি দেশত্যাগের সময় তাদের কাছে খবর পৌঁছে যায়, যদি তারা কিছু করে, সেজন্যই গোপনতায় ঘিরে রাখা হয়েছিল শেখ হাসিনার যাত্রাপথ। এতটাই গোপন ছিল যে 5ই আগস্ট সন্ধেবেলায় সেনারই এক মাঝারি অফিসার, তিনি ফ্রন্টলাইন ম্যাগাজিনে নাম প্রকাশে অনিচ্ছুক, সেই হিসাবে দেয়া এক বার্তায় জানিয়েছিলেন একটি আর্মি হেলিকপ্টার করে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতীয় সীমানায় গিয়ে পৌঁছেছেন শেখ হাসিনা। কবে বলেছেন? 5ই আগস্ট সন্ধ্যাবেলায়। প্রশ্ন 6, দেশ ছাড়ার দিন অর্থাৎ 5ই আগস্ট দুপুর পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ কিংবা দেশত্যাগ দুটো বিষয়েই কোনো সিদ্ধান্ত নেননি। এ কথাটা আমরা সেদিনও বলেছি, এর আগের ভিডিওতেও। এই সিদ্ধান্ত তিনি নিতে বাধ্য হয়েছেন দুপুর 2টো নাগাদ 5ই আগস্ট। দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য সেনাপ্রধান তাকে 45 মিনিট সময় দিয়েছিলেন। কে দিয়েছিল বললাম? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেদিন দুপুর থেকে তিনি কোথায় ছিলেন ও কি তার ভূমিকা ছিল, তার যে টেলিফোন, তার যে মোবাইল ফোন, সেটা ট্র্যাক করলেও বোঝা যাবে, কিন্তু সেটা কেউ ট্র্যাক করবে না। তার কারণ এই খবরটা মোটামুটি বাংলাদেশের যারা ক্ষমতায় আছেন তারা সব জানেন। আগেই বলেছি সেনাপ্রধান সব জানতেন। পুরো কাহিনীর চিত্রনাট্য তারই তৈরি। শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া পর্যন্ত তিনি শেখ হাসিনার সঙ্গেই ছিলেন, তাকে দেশ ছাড়ার সুফল বোঝাচ্ছিলেন। তাড়াহুড়োর মধ্যে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্রটি আদায় করে নেওয়া হয়নি। শেখ হাসিনা পদত্যাগ না করেই দেশ ছেড়েছেন, এবং যেই তিনি দেশ ছেড়েছেন সেনাপ্রধান অমনি সাংবাদিক সম্মেলনে গিয়ে বসেছেন। দুপুর 2টোর সম্মেলন শেষ পর্যন্ত হয়েছে কখন? 4টের সময়। প্রসঙ্গ 7, শেখ হাসিনার দেশত্যাগের খবর ভারত কখন জানতে পারে? বিমানকে ভারতে প্রবেশের অনুমতি কখন দেয়া হয়? কেন হাসিমারা ঘাঁটি থেকে 2টো যুদ্ধ বিমান হাসিনার বিমানের পাহারায় চলে আসে? বলছি এক এক করে।
প্রধানমন্ত্রীর দেশত্যাগের খবর ভারতের কর্তৃপক্ষকে একদম শুরুতেই জানিয়ে দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ভারত সরকার সঙ্গে সঙ্গেই তার নিরাপত্তার ব্যবস্থা পাকা করে ফেলে। ভারতের আকাশ সীমায় আসার আগে থেকে দুটো রাফাল বিমান, যুদ্ধ বিমান শেখ হাসিনার বিমানের পাহারা দিতে পাঠিয়ে দিয়েছিল ভারত সরকার, ভারতের সেনাবাহিনী। আগে থেকে না জানলে তৎক্ষণাৎ এমনটা করা যায় না। এই বিষয়টি যারা জানেন তারা সব জানেন, তারা বোঝেন। প্রসঙ্গ ৮, শেখ হাসিনাকে নিয়ে যে পাইলট ও বিমান কর্মী ও অন্য সেনা অফিসাররা ভারতে এসেছিলেন এবং দ্বিতীয় দিন নয়, আসার পরে তৃতীয় দিনে তারা ফিরে চলে যান ঢাকাতে। আচ্ছা, তাদের খবর কি? খুবই জটিল প্রশ্ন, কারণ তাদেরকে প্রশ্ন করলে তো সবকিছু উত্তর পাওয়া যাবে। এবং খুব আশ্চর্যের কথা হলো, তাদের নাম পরিচয়, কেমন আছেন তারা এখন, এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সরকার, বাংলাদেশ মিডিয়া সবাই আশ্চর্যজনকভাবে চুপচাপ। আর এই নীরবতা জন্ম দিচ্ছে একটাই সম্ভাবনার। সে সম্ভাবনা হলো যাতে শেখ হাসিনার দেশত্যাগের যে খবর সেটা যাতে বাইরে প্রচার না হয়, তার জন্যে সেই সম্ভাবনার মুখ বন্ধ করে দেওয়ার জন্যে, চিরতরে সেই সম্ভাবনাটাকে বন্ধ করার জন্যে, প্রমাণ লোপাট করার জন্যে তাদের হত্যা করা হয়ে গেছে ইতিমধ্যে। যদি সত্যিই তারা নিহত হয়ে থাকেন, এটা কিন্তু আমাদের ধারণার কথা বলছে, কারণ এই ধারণার সম্ভাবনা কিন্তু অত্যন্ত জোরালো। কেন বাংলাদেশ সরকার তাদের নিয়ে কথা বলছে না? কেন বাংলাদেশ সেনা তাদেরকে নিয়ে কথা বলছে না? কেন বাংলাদেশের মিডিয়া তাদেরকে নিয়ে একটা প্রশ্ন করছে না? এই কথাগুলো যদি মানুষের মনে আসে, সেটা অন্যায় নয়, সেটা একান্ত বাস্তব কথা। যদি সত্যি তারা নিহত হয়ে থাকেন, তবে ইতিহাসের পাতায় অনামী শহীদ হয়ে থাকবেন তারা। কারণ তারা তো মনে হয় যতদূর সম্ভব সেনাপ্রধানের নির্দেশের জোরে তারা যে এসেছেন, সেটা যেমন হতে পারে, কিন্তু তার থেকেও বড় যে সম্ভাবনাটা, সেটা তারা শেখ হাসিনাকে বাঁচাবার জন্যে তাদের নিজেদের ভূমিকাও বড় ছিল বলেই তারা চলে এসেছে। কোনটা সত্যি কোনটা মিথ্যা, তারা বেঁচে আছেন কিনা কিছুই জানি না, কিন্তু যদি তারা বেঁচে থাকেন তাহলেও তাদের জন্য স্যালুট, আর যদি তারা নিহত হয়ে গিয়ে থাকেন তাহলেও তাদের জন্য স্যালুট। তাদের সম্পর্কে এই নির্দেশ, তাদের সম্পর্কে এই খবরাখবর, তারা কোন অবস্থায় আছে সেটা জানানো বাংলাদেশ সেনা, বাংলাদেশ সরকারের দায়িত্ব। এই দাবিটা বাংলাদেশের ভেতর থেকে ওঠা উচিত, কিন্তু আমি এই ভিডিও করতে গিয়ে এই দাবিটা আমি আমার তরফ থেকে রাখলাম। আজ এই পর্যন্ত। কেমন লাগলো আজকের প্রতিবেদন দয়া করে লিখে জানাবেন। সেই সঙ্গে এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব যারা করেননি তাদেরকে অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইব করুন, ক্যালকাটা ডায়ালগসের পাশে থাকুন। কারণ ক্যালকাটা ডায়ালগস শুধুমাত্র খবর পরিবেশন করে না, খবরের ভেতরের খবর নিয়ে আসে আপনাদের সামনে। আমরা সমস্ত আপডেট এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে যাব। সবশেষে বলি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শিরোনামে যে সমীক্ষা করছি আমরা, সেখানে আপনি আপনার পছন্দের তালিকা এখনো যদি না পাঠিয়ে থাকেন তবে সেটা পাঠিয়ে দিন। সহজ নিয়ম, আপনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে 5টি নাম আপনি আপনার পছন্দের ক্রম অনুসারে
1 2 3 4 5 এইভাবে লিখুন। মনে রাখবেন 5টি নামই পাঠাতে হবে, 1টি 2টি 3টি বা 4টি নাম পাঠাবেন না দয়া করে। এখনো যদি না পাঠিয়ে থাকেন এটা পাঠিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।